একটাকে বলা হয় প্রাইমারি অ্যাসিটেট, আর একটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাসিটেট। এখন কেমিক্যালি কিন্তু নেচার খুব একটা মানে ভেরিয়েশন নাই। পার্থক্যটা হলো এসিটাইলেশনের মানে এসিটাইলেশনের যে মাত্রা, সেটার। তো মাত্রাটাকে ইংরেজিতে বলা হয় ডিএস বা ডিগ্রি অফ সাবস্টিটিউশন। আমি গত ক্লাসে তোমাদের উদাহরণ দিয়েছি, আশা করি মনে আছে, যে মনে করো একটা সেলুলোজ, এটার মধ্যে 1000 গ্লুকোজ ইউনিট আছে। 1000 গ্লুকোজ ইউনিট যদি থাকে, তাহলে আমার 3000 হবে হলো হাইড্রোক্সিল মূলকের সংখ্যা। এসিটাইলেশন করলে যদি আমরা গণনা করে দেখি আর কি, এসিটাইলেশনের পরে যে 3000 ছিল হাইড্রোক্সিল, 3000ই মনে করো অ্যাসিটেট হয়ে গেছে, তার মানে হাইড্রোক্সিল একটাও বাকি নাই। সেই ক্ষেত্রে ডিএস হবে হলো 3.0। ডিএসটা কি? ডিএসটা প্রতি গ্লুকোজ ইউনিটে কয়টা হাইড্রোক্সিল প্রতিস্থাপিত হয়েছে তার সংখ্যা। এটা কিন্তু গড়, এভারেজ। এখন আমরা যদি এমন হয় যে আমরা স্টাডি করে দেখলাম যে না 2900 হয়েছে হইলো অ্যাসিটেট, আর 100 হাইড্রোক্সিল রয়ে গেছে, ওটা অ্যাসিটাইলেশন হয় নাই, সেই ক্ষেত্রে আমার ডিএস হবে কিন্তু 2.9। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, হ্যাঁ। ডিএসটা হবে 2.9, মানে 1000 ছিল আমার গ্লুকোজ অণুর সংখ্যা, তাহলে আমি 1000 দিয়ে ভাগ দিলে আমি 2.9 পাবো। এখন এই তুমি যদি বলো এটাকে পার্সেন্টেজ হিসাবে দেখাইতে, তাহলে এটা হলো পার্সেন্টেজ হিসাবে 92% বা তার বেশি যদি হয় এসিটাইলেশন, তাহলে আমরা মানে 100টা হাইড্রোক্সিলের ভিতরে যদি 92টা প্রতিস্থাপিত হয়, বা 93টা হয়, বা 94টা হয়, বা 100টা হয়, 100-র বেশি তো আর হবে না, তাহলে এটাকে আমরা বলবো প্রাইমারি অ্যাসিটেট। কিন্তু এই প্রাইমারি অ্যাসিটেট দিয়ে তো আমরা একটা ফাইবার তৈরি করতে পারি, যে ফাইবারের নাম হলো ট্রাই অ্যাসিটেট ফাইবার। কিন্তু বিজ্ঞানীরা আরো আবিষ্কার করেছে যে দেখো, এই পলিমারটাকে যদি আমরা আবার একটু হাইড্রোলাইসিস করি, তাহলে হবে কি, কিছু অ্যাসিটেটকে আমরা ভাঙতে পারি, তাহলে হাইড্রোক্সিলের সংখ্যা বেড়ে গেল। খেয়াল করো, কিছু অ্যাসিটেটকে আমরা ভাঙতে পারি, তাহলে হাইড্রোক্সিলের সংখ্যা বেড়ে গেল। তখন ওই পলিমার থেকে যদি ফাইবার তৈরি করি, তাহলে একটা বিশেষ গুণ সম্পন্ন ফাইবার পাওয়া যায়। যদি না ওইটা না হইতো, তাহলে তো একটাই ফাইবার হতো, তাই না? দুইটা ফাইবার, ওইটাও একটা গুরুত্ব আছে, এটারও গুরুত্ব আছে। তো সেই ক্ষেত্রে হাইড্রোলাইসিস করতে হবে, অর্থাৎ অ্যাসিটেট যেটা তৈরি করেছিলাম আমরা রিয়েকশন করে, সেটাকে আবার ভাঙতে হবে। এবং তোমরা জানো বাংলা এটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ, ইংরেজিতে বলা হয় হাইড্রোলাইসিস। তাহলে এখন দেখো, তুমি যদি আবার পুরোপুরি হাইড্রোলাইসিস করো, পার্শিয়াল বলছি কিন্তু না, যদি পুরোপুরি হাইড্রোলাইসিস করো, তাহলে তুমি কি পেতে পারো দেখি, কে বলতে পারবে তোমাদের মধ্যে থেকে, কেউ কি বলতে পারবে? মনে করো হাইড্রোলাইসিসটা একদম পারফেক্ট হয়ে গেল, 100% হাইড্রোলাইসিস হয়ে গেল, তাহলে আমার পলিমারের কি অবস্থা হবে, কি হবে সেটা? আমার প্রশ্ন। স্যার আমাদের সেলুলোজ অণু ভেঙে একটা একটা করে আলাদা হয়ে যাবে গ্লুকোজ অণু। আচ্ছা, আর কেউ বলবো? আবার আমি বলছি, যদি আমি কেমিক্যাল রিয়েকশন করলাম, এসিটাইলেশন করার পর আমি ধরো দেখলাম যে 3000 হাইড্রোক্সিল ছিল, 3000 হাইড্রোক্সিল এসিটেট হয়ে গেছে। এখন আমি এসিটেট গুলিকে ভাঙব, সবগুলো এসিটেট যদি ভেঙে ফেলি, তাহলে আমি কি পাবো? মানে ফুল হাইড্রোলাইসিস মানে স্যার আবার আগের মতো হয়ে যাবে স্যার। কি হবে? স্যার তো এসিটাইল ওইচ চলে আসবে স্যার। হ্যাঁ, কি হবে? পলিমারটা কি হবে তখন? স্যার এসিটাইল হবে। পলিমারের নাম কি হবে? পলিমারের নাম তখন কি হবে? স্যার সেলুলোজ অ্যাসিটেট। সেলুলোজ অ্যাসিটেট। আর কেউ বলবা? না বুঝলে তো আমাকে প্রশ্ন করবা, আমি বলছি না বুঝলে আমাকে প্রশ্ন করবা, আর বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দেবা। না স্যার, এই জায়গাটা তাহলে গোলায় যাচ্ছে। আবার আমরা সেলুলোজ পলিমার ফিরে পাবো। সেলুলোজ ছিল, এসিটাইলেশন করে আমি সবগুলো অ্যাসিটেট করেছি, কারণ সবগুলো অ্যাসিটেট যদি ভাঙিয়ে আবার সেলুলোজ হয়ে যাবে, তিনটাই হাইড্রোক্সিল হয়ে যাবে, তো তিনটা হাইড্রোক্সিল হলে তো পলিমারের নাম হয়ে যাবে সেলুলোজ। সেই জন্য
কমপ্লিট হাইড্রোলাইসিস করা হয় না, পার্শিয়াল হাইড্রোলাইসিস করা হয়, কিছু ভাঙ্গা হয়। কতটুকু ভাঙবা সেটা তো একটা পরিমাণ অবশ্যই আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখো, এখানে রিঅ্যাকশনটা দেখানো আছে, এটা বুঝছো কিনা ভালো মতো একটু দেখো। বাম পাশে কথা লেখা আছে, ডান দিকে রিঅ্যাকশন দেখানো আছে, ভালো মতো আগে দেখো রিঅ্যাকশনটা, দেখো কোনো প্রবলেম আছে কিনা, তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। তাহলে উপরে যে পলিমারটা, সেই পলিমারের নাম কি এটা আমাকে বলবা, নিচের পলিমারের নাম কি আমাকে বলবা, তোমরা বলবা, আমি এখন প্রথমে কিছু বলবো না। উপরের পলিমারের নাম কি, নিচের পলিমারের নাম কি? স্যার উপরেরটা হচ্ছে প্রাইমারি অ্যাসিটেট আর নিচেরটা হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট। নিচেরটা হচ্ছে সেকেন্ডারি অ্যাসিটেট বা সেলুলোজ অ্যাসিটেট। তাহলে উপরের পলিমারকে যদি এইভাবে বলো তাহলে ওটার নাম কি, সেলুলোজ অ্যাসিটেট। উপরেরটাকে বলে সেলুলোজ ট্রাই অ্যাসিটেট, আর নিচেরটাকে বলে সেলুলোজ অ্যাসিটেট। তবে পুরনো বই যদি দেখো, মনে করো এখন থেকে 40-50 বছর আগের বই যদি দেখো, তখন পাবা কি সেলুলোজ ডাই অ্যাসিটেট বলে ওরা। কিন্তু আসলে আমরা এখন কেমিস্ট্রির পরিভাষা ব্যবহার করি। উপরটার ক্ষেত্রে হলো বলি প্রাইমারি অ্যাসিটেট, নিচেরটার ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাসিড, অথবা উপরেরটার ক্ষেত্রে সেলুলোজ ট্রাই অ্যাসিটেট, নিচেরটার ক্ষেত্রে সেলুলোজ অ্যাসিটেট, এইভাবে আমরা বলি আর কি। আচ্ছা, এবার রিঅ্যাকশনটা দেখো, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। রিঅ্যাকশনটা হলো কি, অ্যাসিটেট আগে 3টার মধ্যেই ছিল, এখন একটা ভেঙে ফেলছি, তাই না? হাইড্রোক্সিল আবার ব্যাক করছে, দেখো হাইড্রোক্সিল আবার ব্যাক করেছে, কিন্তু সবগুলিতে না, একটা ইউনিটের মধ্যে একটা করে ব্যাক করেছে। স্যার এখানে যেহেতু পার্শিয়াল হাইড্রোলাইসিস করা হয়েছে, তাহলে স্যার আমার কি মানে অন্য কি প্রভাবক ব্যবহার করতে হবে যেটার জন্য এটা পার্শিয়াল হইলো, বা কি প্রসেস ব্যবহার করা হয়েছে? না, রিঅ্যাকশনটা তুমি অল্প সময়ে, তুমি তো টেস্ট করবা। তুমি যদি মনে করো রিঅ্যাকশন ঘটতেছে ঘটতেছে চলতেছে, তুমি ঘুমাইতেছো চলতেছে, তাহলে সব পুরোটা সেলুলোজ হয়ে যাবে। তুমি টেস্ট করে দেখবা যে এই নিচের অবস্থায় যখন আসবে আর কি, তখন তুমি রিঅ্যাকশন বন্ধ করে দিবে। আচ্ছা, বুঝতে পারছি, মানে টাইমের উপরে ডিপেন্ড স্যার। হ্যাঁ, টাইম না, টেস্টিং একটু পরে আমরা আসতেছি, এর পরের স্লাইডে আমরা। তার মানে কি, আমরা তো এটা টেস্ট করে বলবো, বিজ্ঞানীরা বা কেমিস্ট বা তুমি যখন ডাইং, কিন্তু টেস্ট ছাড়া তো কিছু করবা না। এখন আমরা শিখতেছি কিসের থেকে কি হয়, কিন্তু তুমি যখন চাকরি করতে যাবা তখন তুমি টেস্ট গুলি শিখে ফেলবা, ব্লিচিং হয়েছে কিনা। তুমি তো ব্লিচিং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিলে হয়ে যাবে না, হয়ে যাবে না। 1 ঘন্টা হলে হয়ে যাবে, আধা ঘন্টা না, হবে না। তোমাকে টেস্ট করে দেখতে হবে, এবং টেস্ট আছে, মানে একটা না একাধিক টেস্ট আছে। যদি না হয় তুমি আবার করবা, করে পারফেক্ট করবে। আমরা এবার আসছি পরের স্লাইডটা দেখো। এখানে টেস্ট করবা যে, সেটা হলো কি, ডিএস হইতে হবে 2.3 থেকে 2.4। তো ডিএসটাই তোমরা টেস্ট করে বের করবো। ডিএস এর পরিমাণ কত হবে, 2.3 থেকে 2.4। আর তুমি যদি পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করো, 74% থেকে 91% এসিটাইলেটেড থাকবে। তার মানে মনে করো হাইড্রোক্সিল গ্রুপ যদি ছিল ধরো 100টা, পলিমার এই ট্রাইএসিটেট যখন হইলো, তখন মনে করো হয়ে গেল, আবারও বলছি ভুল করো না কিন্তু, 100টা ছিল কি হাইড্রোক্সিল, যখন রিঅ্যাকশন হয়ে গেল 100টাই হয়ে গেল আবার মনে করো এসিটেট। তারপরে আবার যখন হাইড্রোলাইসিস করলাম তখন হয়ে গেল ধরো 76। এই 76 এসিটেট রইল। তাহলে হাইড্রোক্সিল কটা হইল, 76 100 থেকে ভাগ মানে মাইনাস করো, তাহলে আমার কত হইলো, 24টা। 24টা স্যার। 24টা। তাহলে এই অবস্থার কথা বলছি, কিন্তু এই যে অবস্থাটা, সেখানে তোমার ডিএস হবে কত, 2.4। ডিএস কিন্তু 2.4, 2.3 অথবা 2.4, এই দুইটার মাঝামাঝি যে কোনো যে সংখ্যা যদি তুমি পাও, তাহলে তোমার পলিমারের নাম হবে সেকেন্ডারি অ্যাসিটেট। আর পার্সেন্টেজ হিসাবে 74% থেকে 91% থাকবে এসিটাইলেটেড। তাহলে 100 থেকে ওটা বাদ দিলে আর কি যেটা থাকবে ওইটা হইলো হাইড্রোক্সিল। অর্থাৎ এই পলিমারের মধ্যে হাইড্রোক্সিলের সংখ্যা বেশি, আর প্রাইমারি অ্যাসিটেটের মধ্যে হাইড্রোক্সিলের সংখ্যা কম। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এত কষ্ট করে আমার এটা বানানোর দরকারটা কি? দরকার হলো যে এটা হাইড্রোক্সিল বেশি, তাহলে পানি সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, পানির প্রতি তার আকর্ষণ বেশি থাকবে, পানি অ্যাবজর্পশন বেশি করবে। পানি অ্যাবজর্পশন যদি বেশি করে
পানির প্রতি যদি আকর্ষণ বেশি থাকে, পানি বা ময়েশ্চার, তাহলে তুমি সামারের সময় পড়লে তোমার আরাম লাগবে, কমফোর্ট লাগবে, ড্রাই ড্রাই লাগবে। সেই জন্য এটার একটা আপিল আছে, বিশেষ করে আন্ডারগার্মেন্টস এর ক্ষেত্রেও আছে, ড্রেস ওয়্যারের ক্ষেত্রেও আছে। আমরা পরে দেখবো, সবার শেষে গিয়ে আমরা জানবো এটার অ্যাপ্লিকেশন। তারপরে কেমিস্ট্রি আমাদের এখানে এই স্লাইড দিয়ে আমরা কেমিস্ট্রিটা শেষ করছি। এই যে এতগুলো কথা বললাম, এবার একটা স্লাইডের ভিতরে সবগুলো রিঅ্যাকশন একটু ভালো করে দেখো কিভাবে। এটা হলো আমাদের সেলুলোজ, না বুঝলে বলবা স্যার যেটা আমি তো বুঝতে পারিনি। এটা হলো আমাদের সেলুলোজ। হ্যাঁ, সেলুলোজের ভিতরে তো 3টা হাইড্রোক্সিল থাকে, এখানে একটা হাইড্রোক্সিলের মধ্যে কি ঘটনা ঘটে সেটা দেখানো হচ্ছে। একটাতে যা ঘটবে বাকিগুলিতে তাই ঘটবে। তাহলে এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কিন্তু আর কিছুই না, অ্যাসিটিক অ্যাসিডই তো, তাই না? কিন্তু একটু ভিন্ন ফর্মে আর কি, মানে পানি 2 অণুর মধ্যে থেকে 1 অণু পানি সরায় ফেলছি। আচ্ছা, কেমিক্যাল হিসেবে এটা সেপারেট কেমিক্যাল, কিন্তু আসলে অ্যাসিটিক অ্যাসিডেরই একটা প্রতিরূপ। এটার সাথে আমি আবার অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, কারণ রিঅ্যাকশন হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে সালফিউরিক অ্যাসিড, অল্প পরিমাণ, হ্যাঁ খুব অল্প, কিন্তু না হলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে। তখন হাইড্রোক্সিলটা কি হয় এটা দেখানো হয়েছে, দেখো হাইড্রোক্সিলটা এরকম হয়, এসিটেট হয়ে যায়। আর বাই প্রোডাক্ট হিসেবে বের হয় কি অ্যাসিটিক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ফেলনা না, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অনেক দামি জিনিস। তাহলে এই বাই প্রোডাক্টটা আমরা বা সংগ্রহ করি, ঠিক আছে? এটা কিন্তু আলাদা হয়ে গেল, হ্যাঁ এটা বাই প্রোডাক্ট, তো এটা আলাদা হয়ে গেল। তাহলে আমার এটা হলো প্রোডাক্ট, এই যে এটা হলো প্রোডাক্ট। এখন প্রোডাক্টকে আমি কি করব? হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস মানে কি? অ্যাসিটেটকে ভাঙবো। তাহলে কিছু অ্যাসিটেট থাকবে, ভালো করে দেখো। তাহলে এই হলো আমার হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা এখানে দেখাচ্ছি আমি। আবার পরিষ্কার, এখানে যদিও একটু 0.2 দিয়ে তোমাদের তো কনফিউশন করে ফেলতে পারে, মানে আপাতত ভুলে যাও, আমি রিঅ্যাকশনটা শুধু দেখো। হ্যাঁ, আপাতত ওইটার কথা পরে। তাহলে দেখো আমাদের এইটা কি, এটা হলো যে প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্ট, প্রোডাক্টের সাথে পানি রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করতেছে কি? পানি। রিঅ্যাকশন করলে কি ঘটনা ঘটবে? ঘটনা ঘটবে হলো কিছু থাকবে অ্যাসিটেট, আমার দিকে তাকাও, আমি যে মার্কিং করতেছি আমার এটার দিকে তাকাও। কিছু থাকবে হলো অ্যাসিটেট, ধরো রাফলি 80%, আর কিছু থাকবে হাইড্রোক্সিল, ধরো রাফলি 20%, রাফলি আর কি, হ্যাঁ 80-20। তাহলে আমার নতুন পলিমারের নাম কি হলো? এই যে নতুন পলিমার, আমি যে সার্কেল করতেছি দেখো, এই নতুন পলিমারের নাম হলো সেকেন্ডারি অ্যাসিটেট অথবা সেলুলোজ অ্যাসিটেট। আর বাই প্রোডাক্ট হিসেবে হবে কি? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা যেহেতু বাই প্রোডাক্ট, এটা আমরা কিন্তু সরায় ফেলবো, তাই না? এটাকে সরায় ফেলবো, এটাকে সরায় ফেলবো, এইটাকেও সরাই, দুটোটাকে আমরা সরায় ফেলবো। এটাকে আমরা পরবর্তীতে আবার কাজে লাগাবো। হ্যাঁ, কোথায় কাজে লাগাবো? ওই যে এখানে ভবিষ্যতে আর কি, আবার যখন ফার্দার রিঅ্যাকশন করবে অ্যাসিটিক অ্যাসিড লাগবে তো ওই জায়গায়, তাই না? এই হলো আমাদের পুরা সমস্ত রিঅ্যাকশনের সারমর্ম ওই জায়গায়। তাহলে লাস্টে যে পলিমারটা পাইলাম ওটা হলো সেলুলোজ অ্যাসিটেট। আর ওই যে প্রোডাক্ট যেটা বললাম তোমাদেরকে, প্রোডাক্ট ওইটা হলো সেলুলোজ ট্রাইএসিটেট। আসলে আমরা 2 ধরনের এস্টার পেতে পারি কেমিক্যালি যদি আমরা ক্যালকুলেশন করি, একটা হলো প্রাইমারি অ্যাসিটেট, একটা সেকেন্ডারি অ্যাসিটেট। এবং এটার অ্যাসিটাইলেশনের মাত্রাটাও ভিন্ন, ক্যালকুলেশন পার্সেন্টেজে করলে তাও ভিন্ন। একটা হলো 91%, 74 থেকে 91% পর্যন্ত, আরটা হলো কি 92% থেকে 100% পর্যন্ত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করলে আমি আবার ওই পয়েন্ট আলোচনা করব। যদি কোনো প্রাইমারি অ্যাসিটেটটা আবার একটু যদি দেখাইতেন স্যার। উপরে হলো সেলুলোজ আর নিচে হলো প্রাইমারি অ্যাসিটেট। তাহলে কেমিক্যালি যদি দেখাই তাহলে এইভাবে, আর এই স্ট্রাকচারটা ভালো করে দেখ। যে 3টা হাইড্রোক্সিল ছিল, এই 3টা কি হয়ে গেছে?
এসিটেট হয়ে গেছে। এসিটেট হয়ে গেছে। এই যে জি ভালো স্যার, করে খেয়াল জি করে, স্যার বুঝতে পারছি এবার। এসিটেট হয়ে গেছে একটা, এখানে একটা হাইড্রোক্সাইড ছিল, এটাও এসিটেট হয়ে গেছে, এখানে CH2OH ছিল, হ্যাঁ, এটাও তিনটাই হয়ে গেছে। তিনটাই স্যার চেঞ্জ হয়ে গেছে। জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা এই কেমিক্যাল জিনিসগুলি যদি আমরা বুঝি, আমাদের মাথায় একবার ঢুকায় ফেলে ইনশাল্লাহ এটা সহজে আর যাবে না। এবার আমরা চলে যাব আমাদের ফার্দার যে ফাইবার প্রোডাকশন আমরা করব সেটা। কিন্তু আমি একটা কথা বলে নেই, আমি তো সবসময় তোমাদের একটা করে ফাইবার প্রোডাকশন করাইছি, ওটা শেষ হইলে আবার আরেকটা পড়াইছি, কিন্তু এখানে হইলো একসাথে দুইটা যাচ্ছি আর কি। এই জন্য একটু লক্ষ্য রাখতে হবে ভালো মতো। তুমি তো বলতে পারো স্যার আলাদা আলাদা করে পড়ান, তাহলে তোমার সময় অনেক বেশি লাগবে। হ্যাঁ, এই জন্য আমি একসাথে পড়াচ্ছি। প্রথম কথা হইলো যে আমরা যদি দুইটা ফাইবার পাবো, একটা হলো এসিটেট ফাইবার, একটা ট্রাই এসিটেট ফাইবার। আমরা যদি এই দুইটা ফাইবারের যে কোনো একটা ফাইবার তৈরি করতে চাই, তাহলে আমাদের এই 5টা জিনিস লাগবে। সুতরাং এই তালিকাটা খুব গুরুত্বপূর্ণ তালিকা, পড়ো, এটা মানে এমন ব্যাখ্যা করার কিছু নাই, না বুঝলে আমি ব্যাখ্যা করবো। এই 5টা জিনিস তোমার অবশ্যই লাগবে, এবং এই তালিকাটা খুব গুরুত্বপূর্ণ একটা তালিকা। প্রচুর পরিমাণ পানি লাগবে, ওই যে তুমি হাইড্রোলাইসিস করবা, রিঅ্যাকশনই তো পানির সাথে, অল্প পানি দিলে হবে না, অনেক পানি লাগবে। স্যার এই স্টেবিলাইজারটা যদি একটু ব্যাখ্যা করতেন আগের স্লাইড। স্টেবিলাইজারটা হলো, স্টেবিলাইজার এটা আমরা কখন ব্যবহার করব স্যার, জাস্ট ওইটা বললেই হবে। এটা হলো পলিমারটা তৈরি হওয়ার পরে, পলিমার তৈরি হওয়ার পরে এখানে শোনো, কেমিক্যাল রিঅ্যাকশন তো আসলে আমরা যেভাবে দিলাম বা যেভাবে লিখলাম আমাদের কথা মতো তো রিঅ্যাকশন সবসময় হয় না, তাই না? মানে আমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যালের একটা পার্থক্য অনেক সময় থাকে। মানে এটা যদি আবার ভেঙে না যায় পলিমারটা, এই জন্য আমরা স্টেবিলাইজারটা দিই। না না না, এখানে একটা ডেঞ্জারাস জিনিস তৈরি হতে পারে। সেটা হলো কি, তুমি তো সালফিউরিক অ্যাসিড অল্প পরিমাণ নিবা, জি স্যার। সালফিউরিক অ্যাসিড তো একটা অ্যাসিড, তাই না? সে সেলুলোজের যে ওই যে ওএইচ আছে না, জি ওএইচ থেকে তুমি ইয়ে বানাইছো, ওখানে তুমি কি বানাইছিলা মনে আছে কি? অ্যাসিটেট ছিল না? জি স্যার অ্যাসিটেট ছিল। অ্যাসিটেট বানাইছো কিভাবে বলো তো? সত্যিকার ভাবে তো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করি তো অ্যাসিটেট বানাইছো। অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করা হয়েছে স্যার। তাহলে সালফিউরিক অ্যাসিড তো একটা অ্যাসিড, সেও তো দুই একটা হাইড্রোক্সিলকে ইয়ে বানাই ফেলতে পারে, সালফেট বানাবে, সে বানাবে সালফেট বানিয়ে ফেলতে পারে। জি স্যার। সে তো আর অ্যাসিটেট বানাইতে পারবে না, সে বানাবে হলো সালফেট। কিন্তু এটা সাংঘাতিক ডেঞ্জারাস, সাংঘাতিক ডেঞ্জারাস, তোমার পলিমার ধ্বংস হয়ে যাবে একেবারে। তোমার কাছে মনে হতে পারে 1000টার ভিতরে 2টা থাকলে অসুবিধা কি, কিন্তু ডেঞ্জারাস, মারাত্মক ক্ষতিকারক। মানে স্যার যাতে এই সালফেটটা তৈরি হইতে না পারে এই জন্য আমরা এই সালফেট হয়ে যাবে, সালফেট হওয়াটা বন্ধ করতে পারবে না, কারণ ক্যাটালিস্ট হিসেবে তো আমরা ব্যবহার করছি, পলিমারের ভিতরে থাকবে কিছু কিছু। তখন তুমি করবা কি, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম অ্যাসিটেট দিয়ে ওয়াশ করবা, ওয়াশ করলে হবে কি সালফেটটা আবার অ্যাসিটেটে কনভার্ট হয়ে যাবে, তাহলে তোমার পলিমারটা সেফ হয়ে গেল। জি স্যার। ক্যালসিয়াম আছে না, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম অ্যাসিটেট, এই ক্যালসিয়ামটা করবে কি সালফেটের সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম সালফেট হয়ে যাবে। ক্যালসিয়াম সালফেট একটা সল্ট, ওয়াশ করলে পানিতে দ্রবীভূত হয়ে বের হয়ে পানিতে যাবে, দ্রবীভূত হয়ে বেরিয়ে যাবে। জি স্যার। তাহলে তোমার পলিমারটা হয়ে গেল অ্যাসিটেট আর ওইটা চলে গেল, তুমি সেফ। এই জন্য এটা পলিমার বাঁচানোর জন্য করা হয়, এটা না করলে কিন্তু তোমার ভয়ঙ্কর একটা বিপদ হইতে পারে। জি স্যার বুঝতে পারছি। এটা তো মানে আমরা এগুলো পড়ছি এই জন্যই যে সায়েন্টিস্টরা তো মনে করো কাজ করে, তারা বিপদ আপদ দেখে বিপদের সমাধানও দিয়েছে, এই করতে হবে। তাহলে লিস্টটা কিন্তু মনে রাখতে হবে, ভুললে চলবে না। কিন্তু এখান থেকে আমি প্রশ্ন করতে পারি, ভুললে চলবে না, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন প্রোডাকশন ফ্লোটা আগে একটু পড়ো, আমি মানে 1 মিনিট 1.5 মিনিট আমি ওয়েট করছি, তোমরা আগে পড়ো, এরপর আমি কথা বলি। এখানে আমি 3টা ধাপ দেখিয়েছি এই স্লাইডে আর কি। প্রথম ধাপ হলো পিউরিফিকেশন অফ সেলুলোজ।
এটা তোমাদের ওই যে ভিসকোস ফাইবার লায়োসেল পড়ছো না, প্রথম ধাপ যেটা, ওই সেম। এখানে তো আর কিছু না, সেলুলোজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেলুলোজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। যদি আমার র মেটেরিয়ালটা হয় কটন লিন্টার্স, তাহলে তেমন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার আসলে নাই। যদি আমার র মেটেরিয়ালটা হয় পাল্প, তাহলে ওই যে ভিসকোস এবং লায়োসেলের মতো হবে। এখন হয়তো বলতে পারো যে স্যার তাহলে আমি কটন লিন্টার্স ব্যবহার করি, তাহলে তোমার এই ঝামেলাটা কমে যাবে। না, ঝামেলা কমে যাবে না, কারণ কটন লিন্টার্সের দাম বেশি। কটন লিন্টার্সের দামি জিনিস, কারণ এটা থেকে কি কি তৈরি করা হয়তো জানো, তাই না? নোট তৈরি করা ডলার, হয়, ইউরো, ইয়েন, হ্যাঁ, আরএমবি, এগুলো তৈরি প্রিন্ট করা মুদ্রা হয়। মুদ্রা তৈরি করা হয়। তারপরে হ্যাঁ কারেন্সি, এগুলো দামি জিনিস বা অনেক দামি কাগজ। সেই জন্য তুমি কটন লিন্টার্স তো নাও পেতে পারো, না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর তুমি যদি পাও তাহলে তো কোনো কথা নাই, তুমি ব্যবহার করবা, কিন্তু দাম বেশি। সেজন্য পাল্পটা ব্যবহার করলে প্রথমে পিউরিফিকেশন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি তুমি পিউরিফাইড পাল্প কিনতে পারো, দাম বেশি, সেটা আরো দাম বেশি হবে। এখন এইটা হলো সোজা কথা, পরিষ্কার পাল্প লাগে। পাল্প যেটা, সেখানের মধ্যে সেলুলোজের পরিমাণ তোমার 90%-এর উপরে থাকতে হবে, 92, 93, 94%, 95% বেশি থাকতে হবে। কারণ সেলুলোজ ছাড়া বাকিটা তো ইউজলেস, আমাদের কোনো দরকার নাই। তারপরে দ্বিতীয় কাজ হলো কি, প্রি ট্রিটমেন্ট। এই সেলুলোজকে তুমি ভিসকোস এবং ভিসকোসের ক্ষেত্রে করেছিলে কি মনে আছে নাকি? ভিসকোসের ক্ষেত্রে করেছিলে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের ভিতরে ডুবাই রাখছিল। লায়োসেলের ক্ষেত্রে কি করেছিল? NMMO সলিউশনের মধ্যে ডুবাই রাখছিল। আর এই ক্ষেত্রে হলো গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিডে ডুবাই রাখতে হবে, ভিজায় রাখতে হবে আর কি, হ্যাঁ, নিমজ্জিত অবস্থায় রাখতে হবে। গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিড পড়ছো তো না, ঠান্ডা। তাহলে তো স্পিনারেরটা ডোবানো থাকবে, তাই না স্যার? না না, স্পিনেটের পরে, স্পিনেট নিয়ে তখন কথা বলছি না আমরা এখন। আমরা আমাদের যে সেলুলোজ পাল্পই পাই আর যেটাই পাই লিন্টার্স থেকে পাই, ওটাকে প্রথমে গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ডুবায় রাখতে হবে। গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিডটা কি? ঠান্ডা অ্যাসিডিক অ্যাসিড, ঠান্ডা, ডুবায় রাখতে হবে। তাহলে এই ডুবায় রাখলে হবে কি, এখানে একটা কেমিক্যাল রিয়েকশন হবে, কিন্তু খুব সামান্য পরিমাণ। কিছু কিছু হাইড্রোক্সিল অ্যাসিটেটে রূপান্তরিত হতে পারে, কিন্তু খুব অল্প পরিমাণ, কারণ তুমি তো ঠান্ডা অবস্থায় রাখছো, তাই না? রিয়েকশন হবে না খুব একটা। আবার এখানে তো ক্যাটালিস্ট নাই। ক্যাটালিস্ট মনে আছে, ওই যে সালফিউরিক অ্যাসিড। আবার বলছিলাম যে অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিলে দ্রুত, ওটাও তো নাই। সুতরাং সামান্য অল্প কিছু হইতে পারে, বেশি না, সামান্য। এটাই প্রি ট্রিটমেন্ট আর কি। তারপরে তোমার আসল রিয়েকশন, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা হলো তোমার আসল রিয়েকশন। এক্ষেত্রে তুমি অ্যাসিডিক অ্যাসিড দিবা, অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিবা, অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিবা, এবং টেম্পারেচার থাকবে 25 থেকে 30। রুম টেম্পারেচারের থেকে একটু হাই, রুম টেম্পারেচার থেকে সামান্য একটু হাই। অবশ্য আমাদের বাংলাদেশে গরমকালে টেম্পারেচার এরকমই থাকে। কিন্তু রিয়েকশন যখন চলবে আর কি, তখন তোমার ঠান্ডা রাখতে হবে এই যে ইয়েটা, পাত্রটা আর কি। পাত্রটা তো সাধারণত স্টেইনলেস স্টিলের ভেসেল হয়, পাত্র হয় আর কি। ঠান্ডা রাখতে হবে, চারিদিকে তুমি বরফ দাও বা অন্য কিছু, ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা না রাখলে হয় কি, অনেক তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ওই তাপের কারণে বিস্ফোরণ হয়তো নাও হইতে পারে, কিন্তু তোমার পলিমারের ক্ষতি হতে পারে। ঠান্ডা অবস্থায় রাখতে হবে। তুমি বলবো স্যার আমি কি 0 ডিগ্রিতে রাখবো? না না, এটা বলি নাই, 25 থেকে 30-এর মধ্যে রাখলেই হবে। তাহলে 25 থেকে 30-এর মধ্যে রাখতে হইলে তোমার বরফ দিতে হবে আউটসাইডে আর কি। মানে স্যার এখানে টেম্পারেচার কত হইতে পারে, মানে যেহেতু আমরা টেম্পারেচার তোমার 100-এর উপরে চলে যেতে পারে। বরফ দিয়ে যেহেতু 25 বা 30 আনতে হইতেছে, তাহলে তো স্যার হ্যাঁ, টেম্পারেচার মনে হয় অনেক অনেক বেশি তো। এটা তো তোমার যত রিয়েকশন হবে, তাপ উৎপাদী বিক্রিয়া, তো গরম হইতে থাকবে, আস্তে আস্তে গরম হইতে থাকবে। এই জন্য ঠান্ডা করে 25-30-এর মধ্যে রাখলে তোমার পলিমারটা নিরাপদ হইলো, নাহলে পলিমারের ক্ষতি হবে। এই অবস্থায় 8 ঘন্টা রিয়েকশন করার পরে প্রাইমারি অ্যাসিডেট হয়ে যাবে। এটা যে হয়ে যাবে টেস্ট আছে, কিন্তু আমি বললাম হয়ে যাবে আর কি। তুমি যদি বলো স্যার এটা টেস্ট কি, টেস্ট হলো একটা বিকারের ভিতরে কিছু মিথিলিন ক্লোরাইড নিবে। এই ধরো আধা বিকারের, মনে করো 200 ml বিকার নিলা, 100 ml নিলা,
তারপরে তোমার ওই যে রিয়েকশন যেখানে হচ্ছে না ওখান থেকে একটু পদক্ষেপ নিয়ে আসো, বা ওখান থেকে একটু সলিড নিয়ে আসো, আয়না বিকারের ভিতরে দিয়ে নাড়াচাড়া দাও, দেখবা সুন্দর করে সলেবল হয়ে গেছে, তার মানে রিয়েকশন স্টপ করে দিবা। আমার ইয়ে হয়ে গেছে, পলিমার হয়ে গেছে। যতক্ষণ সলিবল হবে না তার মানে পলিমারটা হয় নাই তখন। তাহলে প্রত্যেকটা জিনিসের টেস্ট আছে। তাহলে আমাদের যখন এরকম 8 ঘন্টার মতো লাগে, 8 ঘন্টা পরে এটা হবে, তুমি এর আগে টেস্ট করলে পাবা না আর কি। কিন্তু তুমি শুরু করো 6 ঘন্টা পর থেকে টেস্ট শুরু করো, কোনো অসুবিধা নাই, 8 ঘন্টাতে গিয়ে দেখবা হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি এটা জানলাম যে এই কিভাবে আমরা প্রাইমারি অ্যাসিডেট পাই। এবার বাকি 3টা স্টেপ একটু পরও আগে, হ্যাঁ মানে প্রথম মানে তুমি পড়লে হবে কি তুমি একটু চিন্তা করো, এরপরে হাইড্রোলাইসিস, তারপরে হলো প্রেসিপিটেশন, তারপরে ওয়াশিং এন্ড স্টেবিলাইজেশন। ওই যে ওয়াশিং এর পরে যে স্টেবিলাইজেশন না, ওই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম অ্যাসিড দিয়ে ওয়াশ করবা। ওয়াশ করলে কি হবে, সালফেট যেগুলো ছিল ওগুলি যদি স্টেবিলাইজারের যে হ্যাঁ ওইটা তোমার মনে করো ম্যাগনেসিয়াম অ্যাসিটেট ইউজ করলে ম্যাগনেসিয়াম সালফেট হয়ে যাবে, ক্যালসিয়াম অ্যাসিটেট ইউজ করলে ক্যালসিয়াম সালফেট হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে, পানিতে ওয়াশ করবা, সুন্দর করে চলে যাবে, তোমার পলিমার নিরাপদ হয়ে গেল। সব পলিমার তখন অ্যাসিডেট, কোনো সালফেট নাই। কিন্তু সালফেট অল্প হয়, বেশি হয় না, অল্পটাই তোমার ক্ষতি করতে পারে, একদম শেষ করে দিবে তোমার পলিমার। পলিমার মানে কি আলটিমেটলি তুমি ফাইবার করবা, তাই না? ফাইবার ড্যামেজ হয়ে যাবে। তাহলে একটু ভালো করে দেখো, হাইড্রোলাইসিস মানে কি, প্রচুর পরিমাণ পানি দিবা, পুরা বেসের ভিতরে মনে করো পানি দিয়ে ভরায় ফেলছো, বেশিরভাগই পানি। তারপরে তুমি ওই যে আগের যে অ্যাসিটেট আছে সেই অ্যাসিডটা তখন কি করবে, এই পানির সাথে রিঅ্যাকশন করবে। টেম্পারেচার এখানে যেহেতু হাইড্রোলাইসিস করতেছি এবং বলতেছেন যে প্রচুর পরিমাণ পানি, আসলে কি স্যার এটা প্রচুর পরিমাণ পানি ওয়েস্ট হচ্ছে না এখান থেকে আমাদের, বা এই পানিকে আমরা আসলে মানে একবার ব্যবহার করলাম তারপরে এই সেম পানিকে আমরা আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবো? না, সেম পানি পরবর্তী ব্যবহার করতে পারবা না। তুমি ওখান থেকে এই এই পানির ভিতরে তুমি যে রিঅ্যাকশন ঘটাবা, এই পানির ভিতরে কিন্তু, আমি অবশ্যই কথাটা এখন বলি না, আগে বলছি আর কি, বাই প্রোডাক্ট আছে না, বাই প্রোডাক্ট কি ছিল, ওই যে অ্যাসিড ছিল, এই পানিটাকে তুমি নিয়ে যাবা আবার আরেক জায়গায় গিয়ে সেখানে একটু আলাদা করবা, অ্যাসিটিক অ্যাসিডকে আলাদা করবা। এখানে অবশ্যই একটু লেখা আছে, ওই দেখো মেটাক্রেসল একটা লেখা আছে নিচের নিচের ডাপে দেখো। তো এখানে এত ডিটেলস তো আমরা সবসময় বলি না, আমরা মূল রিঅ্যাকশনটা বলছি আর কি, যে মেটাক্রেসল দিয়ে ওই পানিকে তুমি ওই পানিকে আবার ওয়াশ করবা, মানে পানির ভিতরে আবার মেটাক্রেসল দিয়ে নাড়াচাড়া করবা, করলে হবে কি পানির ভিতরে যত অ্যাসিডিক অ্যাসিড থাকে সব মেটাক্রেসল নিয়ে নিবে, তারপর তুমি পানিটা আলাদা করবা। এখন এই পানিটা ওয়েস্ট ওয়াটার হিসেবে চলে যাবে এই টিভিতে। এখন তুমি যদি বলো যে হ্যাঁ আজকাল আধুনিক বিশ্বে যে এই পানিটা যাতে আমরা রিইউজ করতে পারি, তো সেই জন্য তোমার আবার তো অনেক খরচ আছে, এই পানিকে আবার পরিষ্কার করতে হবে, করে তুমি আবার পুনরায় ব্যবহার করতে পারবা। পানির ভিতরে যদি কোনো কেমিক্যাল থাকে তাহলে কি হবে, এই পানি যখন আবার রিঅ্যাকশন করতে যাবে অন্যটার সাথে, তখন যে রিঅ্যাকশন তুমি চাও সেটা কিছুটা হবে, আর অন্য সাইড রিঅ্যাকশন হয়ে তোমার ক্ষতি করে দিবে, সেই জন্য ওইটার আবার কস্ট আছে। তো এটা দেখা যায় কি যে ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি ইউ আর লিভিং, তুমি যদি মনে করো চায়না হও তাহলে তোমার ভয়ের কিছু নাই, তুমি ইটিপিতে একটু ট্রিটমেন্ট করে পালায় দিবা, অর্থাৎ ড্রেন করে দিবা, ডিসপোজ করে দিবা। আর তুমি যদি উন্নত দেশে হও, মনে করো যে জার্মানিতে বা অস্ট্রিয়াতে বা কানাডাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে কিন্তু তোমার করা নজরদারি করে ওরা, হ্যাঁ ওখানে তুমি তখন দেখবে কি যে থাক ভাই আমি ওই যন্ত্রপাতি কিনে নিয়ে পানি পরিষ্কার করব, পানি পরিষ্কার করা যায়, এটা করা মানে একেবারে অনেক কঠিন কাজ তা না, একটু ডিফিকাল্ট আর কি, সেজন্য অনেকে করে না। তবে উন্নত দেশে হলে করবে, পানিটাকে আলাদা করে নিবে, ওই পানি আবার সে ব্যবহার করবে। তাহলে হাইড্রোলাইসিসে প্রচুর পরিমাণ পানি লাগে, পানির কিন্তু একটা কস্ট আছে, তাই না? পানি তার বিনা পয়সা না, যদি আমরা মনে করি যে বিনা পয়সা, আসলে না। তাহলে হাইড্রোলাইসিসের পরে সেকেন্ডারি অ্যাসিডের তৈরি হয়ে গেল, ওই যে ডিএস হলো 2.3 থেকে 2.4। এখন আমরা বলতে পারবো স্যার এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য যে বিকারের মধ্যে আগে বলছিলাম মিথিলিন ক্লোরাইড নিতে, এবার নিবে অ্যাসিটোন, 200 মিলিলিটার বিকার নাও, 100 মিলিলিটার অ্যাসিটোন নাও, নিয়ে তুমি পদক্ষেপ নাও,
হাইড্রোলাইসিস করলে তো প্রোডাক্ট হবে। তো তুমি যে নাড়াচাড়া করতেছো দেখবা শক্ত শক্ত কি জানি দেখা যায়, ভাসতেছে ভাই। তখন তো একটু নাও, নিয়ে একটু ড্রাই করো, হয়ে তোমার বিকারের ভিতরে নাড়াচাড়া করো। তুমি দেখলে যে হ্যাঁ সুন্দর করে তো সলিউবল হয়ে গেছে এসিটনের মধ্যে। এই এই অবস্থা ব্রিজ করতে তোমার সময় লাগবে হলো প্রায় 15 থেকে 20 ঘন্টা। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন চলবে ততক্ষণ। তাহলে 15 থেকে 20 ঘন্টা পরে তুমি পাবা সেকেন্ডারি অ্যাসিটেট। তো সেকেন্ডারি অ্যাসিটেট যেটা পাইলা, এটা কি আকারে পাবা? অদক্ষেপ আকারে পাবা। অদক্ষেপ। স্যার এখানে কি আসলে যে পাত্রটায় আমরা এই কাজটা করব সেটা কি আসলে এই সলিউবলটা বা যে সলিউশনটা আমরা নিব সেটা কি যেভাবে আছে ওইভাবে রেখে দিব, না এটাকে নাড়াইতে হয়? অবশ্যই নাড়াইতে হবে, অবশ্যই নাড়াইতে হবে। না নাড়াইলে হবে কি, রিঅ্যাকশন ভালো মতো হবে না। এটা যতগুলা রিঅ্যাকশনের কথা বলছি প্রত্যেকটার মধ্যেই নাড়াইতে হবে। আচ্ছা, তাহলে কি হলো আমার ঘটনা? আমি যখন নাড়াচাড়া করতেছি, রিঅ্যাকশন হচ্ছে, আমি দেখবো কি সাদা 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 এরকম কি কি যেন জানি ভাসতেছে বা মিশে আছে। তার মানে ওইগুলো হইলো ওই যে সেকেন্ডারি অ্যাসিটেট। তখন এদেরকে তুমি কিন্তু এটা ডিপেন্ড করে অবশ্য পানির কন্ডিশন, অনেক কিছুর উপর। কখনো কখনো দেখবা যে ধরো আর কি কিছু কিছুটা অদক্ষেপ পড়ে গেছে, বাকিগুলি অদক্ষেপ পড়ে নাই, তখন মিশে আছে, কারণ ওখানে তো অ্যাসিডিক অ্যাসিড আছে, মিশে আছে। তখন করবো কি, তুমি অতিরিক্ত আরো পানি দিবা। ওই যে দেখো নিচের ডাবটা দেখো, মনে করো পানি আছে ধরো ওইখানে 100 লিটার, কথার কথা ধরলাম, তুমি আরো 200 লিটার অ্যাড করো, তাহলে 300 লিটার হয়ে গেল। এবার এবার ওয়াটার ফেজটা বেশি হয়ে গেল, হ্যাঁ, অর্গানিকের থেকে ইনঅর্গানিক ফেজটা বেশি হয়ে গেল। তখন হবে কি, পুরা যা পলিমার ছিল সব প্রেসিপিটেট করে দেবে। তাহলে তুমি ফিল্ট্রেশনের মাধ্যমে আলাদা করো, ওইটাকে ফিল্টারের সাহায্যে আলাদা করে ফেললাম। তাহলে বাকি যেটা রইলো আর কি, পানি তো না, আসলে পানির সাথে তার অনেক কেমিক্যাল আছে, এটাকে বলে ওয়াশ ওয়াটার। তারপর অদক্ষেপ যেটা নিলে এটা আবার পানি দিয়ে ওয়াশ করো, ওইটা থেকে তুমি পাবা ওয়াশ ওয়াটার। এই পানিগুলি সব একত্রিত করো, করার পরে মেটাক্রেসল দিলে ওই যে বললাম অ্যাসিডিক অ্যাসিডকে সে আলাদা করে ফেলবে। তাহলে অ্যাসিডিক অ্যাসিডকে তুমি রিকভার করতে পারবা চাইলে আর কি। এখন তুমি না চাইলে তো হবে না, কিন্তু আমরা চাই। কেন চাই? অ্যাসিডিক অ্যাসিড অনেক দামি জিনিস, পানির চেয়েও মনে করো 5-6 গুণ 7 গুণ 8 গুণ বেশি দাম। তো দামি জিনিস তো, এটা আমরা করবই। আর পানিটার ক্ষেত্রে না করলে ওই যে বললাম যে ইটিপিতে পাঠিয়ে দিবা। তাহলে অদক্ষেপ পড়লো, পলিমার আলাদা হইলো, আর ওয়াশ ওয়াটার গুলি একত্রিত করলাম, অ্যাসিডিক অ্যাসিডটা রিকভার করলাম। এখন আমার পলিমার তো আমরা পেয়ে গেলাম, তাই না? এই পলিমারকে ভালো মতো পানির সাথে ওয়াশ করলে, যাতে কোনো অ্যাসিডিক অ্যাসিড বা অ্যাসিডিক আনরিয়েক্টেড কোনো কিছু যেন না থাকে। তারপরে সর্বশেষ যেটা করবা, স্টেবিলাইজার দিয়ে ওয়াশ করবা, তখন তোমার পিওর পলিমারটা উৎপন্ন হয়ে গেল। এখন তুমি প্রশ্ন হইতে পারে যে স্যার এই যে দুইটা একসাথে বললেন, তাহলে আমি যদি অ্যাসিডিক ফাইবার তৈরি করি আর ট্রাই অ্যাসিডিক ফাইবার তৈরি করি, দুটো তো দুইটা ফাইবার, তাহলে আমি কি সবগুলি প্রসেস স্টেপ অবলম্বন করব? সবগুলি স্টেপ যদি তুমি অবলম্বন করো, তাহলে যে ফাইবারটা পাবা সেই ফাইবারের নাম হলো অ্যাসিটেট। মানে সবগুলো ধাপ অতিক্রম করে, আমি তো আগে দেখালাম 3টা, এখন দেখালাম 3টা। আচ্ছা, আমি শেষ করে এই কথাটা বলি।